চতুর্দিকে এনসিপি নেতাকর্মী কিংবা জুলাই যোদ্ধা তাদের উপরে একের পর এক গজব নেমে আসছে কেন? হবিগঞ্জের ওই তথাকথিত জুলাই যোদ্ধা যাকে দেখলাম যে গতকালকে দৌড়ানি খেলেন, দৌড়ানি খেয়ে পুলিশ মেরে গর্ব করেছিলেন এক সময়, যিনি সেই পুলিশের কাছে গিয়ে আশ্রয় নিলেন নিজের জীবন বাঁচাতে, সেই মাহাদি হাসানকে আজকে দেখলাম বেদম পিটানি খেলেন, মার খেলেন, অভিযোগ করলেন বিএনপির লোকজন তাকে মেরেছে, হাসপাতালে ভর্তি হলেন, কিন্তু তার শরীরে কোনো জখমের চিহ্ন পাওয়া গেল না। নিজেই হাসপাতালে গেলেন, মোটরসাইকেলে চড়ে হাসপাতালে লাইভ করতে করতে হাসপাতালে গেলেন। মানে যেন একটা সার্কাস, একটা সিনেমা শুরু হয়েছে। এই ঘটনা যখন ঘটছে তখন আমরা দেখছি ফরিদপুরে এক এনসিপি নেতাকে অবরুদ্ধ করে স্লোগান মিছিল হচ্ছে, তাকে তার উপরে মব হবে, তাকে গণধোলাই দেওয়া হবে, এরকম চিত্র তৈরি হচ্ছে। কেন এগুলো হচ্ছে? এই চিত্রগুলো যখন দেখছি তখন আরেকটা ভিডিওতে আলোচনা করেছি, জুলাইয়ের অন্যতম চরিত্র মাহফুজ আলম, তিনি জুলাইয়ের আরও চরিত্র এনসিপি, জামাত ইসলাম, শিবির, তাদেরকে দোষারোপ করছেন। নিজেদের মধ্যে অন্তর্কলহ এখন চরমে উঠেছে। কেন এগুলো হচ্ছে? কেন এনসিপির নেতা কিংবা জুলাই যোদ্ধারা বারবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় আক্রমণের শিকার হচ্ছেন? এটা কি শুরু নাকি শেষ? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে, থাকবেন। দর্শক, বলছিলাম বারবার কেন জুলাই যোদ্ধারা আক্রান্ত হচ্ছেন, এই প্রশ্নের উত্তর আমাদের জানা নেই। ওই হবিগঞ্জের মাহাদি হাসানের আজকের সার্কাসটা বেশ ভালো লেগেছে। হাসপাতালে নিজে নিজেই যাওয়া, তারপরে হাসপাতালের বেডে শুয়ে থেকে ভিডিও করা, শুয়ে থেকে অক্সিজেন মাস্ক তিনি নিয়ে আছেন এরকম ভিডিও করা, কিন্তু তার শরীরে কোনো আঘাতের চিহ্ন আমরা দেখিনি। এবং হাসপাতালে তিনি লাইভ করে করে গিয়েছেন, মোটরসাইকেলে চড়ে। এক মোটরসাইকেলে তিনজন উঠে পিছনের জনকে তার পেজ আইডি থেকে লাইভ করতে দিয়েছেন, পিছনের জন ক্যামেরা ধরে আছেন, তারা হাসপাতালে যাচ্ছেন, এরকম লাইভের ভিডিও আমরা দেখেছি। এবং এই ভিডিও যখন দেখেছি তখন গণমাধ্যম যেটা বলছে, কালের কণ্ঠ বলছে, শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে ছাত্রদলের বেদম মার খাওয়ার অভিযোগ সেই মাহাদি, যিনি ঢাকা না দিল্লি স্লোগান দিতে দিতে দিল্লিতে গিয়েছিলেন ভিসা নেয়ার জন্য। এই ঘটনা যখন আমরা দেখছি তখন ফরিদপুরে ঘটেছে আর এক লঙ্কা কাণ্ড। কালবেলার এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে শিক্ষার্থীদের তোপের মুখে এনসিপি নেতা অবরুদ্ধ। এনসিপির নেতা অবরুদ্ধ। কি হয়েছে? ফরিদপুরের ভাঙ্গায় গায়ে হাত দেওয়াকে কেন্দ্র করে উপজেলা এনসিপির আহ্বায়ক আশরাফ শেখকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। মানে মব কাকে বলে, মবের কবলে পড়লে কি হয়, এখন বোধহয় তারা একটু একটু করে টের পাওয়া শুরু করেছে। সকালে ভাঙ্গা কাজী শামসুন্নেহা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন কাজী শামসুন্নেহা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলছে। সকালে এনসিপি নেতা আশরাফ স্ত্রীকে নিয়ে পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে প্রবেশ করেন। তার স্ত্রীকে নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। স্ত্রী এসএসসি পরীক্ষা দিচ্ছে, তার মানে তার স্ত্রীর বয়স 18 বছর হয়নি। এনসিপি নেতা, তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিচ্ছে। 18 বছরের আগে মেয়েকে বিয়ে করেছেন তিনি। এটাকে কি বলবো, বাল্যবিবাহকে উৎসাহিত করা বলবো, নাকি নানাভাবে তারা যে সকল রাজনৈতিক জোটের সঙ্গে সম্পৃক্ত তাদের মতাদর্শকে তারাও লালন করছেন, বাল্যবিবাহকে স্বাগত জানাচ্ছেন, ব্যাপারগুলো, সেই প্রশ্নগুলো আসতে পারে। বিষয়টি যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ব্যবহারিক পরীক্ষা চলছে, সকালে তার স্ত্রীকে নিয়ে যান। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। মানে কথা কাটাকাটি, হাতাহাতি কেন হলো? তার স্ত্রীর দিকে কেউ কি তাকিয়েছিল? বিষয়টি ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে পরীক্ষার্থী ও বাহিরের কিছু শিক্ষার্থী বিক্ষোভ করতে থাকে। শিক্ষার্থীরা বাহির থেকে ইটপাটকেল নিক্ষেপ করলে প্রধান শিক্ষক অরুণ চন্দ্র বর্মন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অবরুদ্ধ আশরাফকে সরিয়ে নেন। এ সময় শিক্ষার্থীরা স্কুল চত্বরে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করে। প্রায় 2 ঘন্টা পর্যন্ত এনসিপি নেতাকে প্রধান শিক্ষকের রুমে অবরুদ্ধ করে রাখা হয়। প্রধান শিক্ষক বলেন, এনসিপির সমন্বয়ক আশরাফ স্ত্রীকে নিয়ে প্রতিদিনই পরীক্ষার আগে হলে দিয়ে যেত, আজকেও দিয়ে যায়। এ বিষয়ে নিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে ঝামেলা হলে আমি আশরাফকে রুমে ডেকে আনি। শিক্ষার্থীর দাবি পুলিশে না দেওয়া পর্যন্ত তারা পরীক্ষা বর্জন করবে। তখন পুলিশকে খবর দিয়ে আশরাফকে পুলিশের হাতে দিই। এখন পরীক্ষা নিরাপদে হচ্ছে। শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপ করায় আমি আহত হয়েছে। এক শিক্ষার্থী জানান, হলের ভেতরে প্রবেশ করে গালাগালির অপবাদ দিয়ে আশরাফ এক শিক্ষার্থীর কলার ধরে।
মানে নেতাগিরি করছে ওখানে গিয়ে। এ নিয়ে কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে, পরে শিক্ষার্থীদের তোপের মুখে আশরাফকে অবরুদ্ধ করে রাখা হয়। এ বিষয়ে আশরাফ বলেন, আমার স্ত্রীকে প্রতিনিয়ত এগিয়ে দিই, ছাত্রলীগের কিছু ছেলেপেলে পরিকল্পিতভাবে আমার উপরে হামলা চালিয়েছে, পরে পুলিশ পাহারায় রক্ষা পেয়েছে। এখানেও ছাত্রলীগ, মানে এরা স্বপ্নে দিবালোকে রাতে ভোরে মানে কি বলবো তাহাজ্জুদের সময় জেগে থেকে সব সময় আওয়ামী লীগকেই কল্পনা করে। আওয়ামী লীগ ছাড়া এদের ভাবনার মধ্যে অন্য কোনো কথাও নেই, অন্য কোনো রাজনীতিও নেই। এদের রাজনীতির একমাত্র এজেন্ডা হচ্ছে আওয়ামী লীগ, আর কোনো এজেন্ডা এদের মাথাতেই আসে না। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গার্লস স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা এনসিপির আশরাফকে নিরাপদে এনে পরিস্থিতি স্বাভাবিক করেছি। তিনি আরও বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি, পেলে ব্যবস্থা নেওয়া হবে। মানে একটা ছাত্র গিয়ে সে কলার ধরলো, পরীক্ষার হলের মধ্যে কলার ধরলো। পরীক্ষার হলের মধ্যে তাকে ঢুকতে দিয়েছে কে? কোন অধিকার সে কোন অধিকারে সে পরীক্ষার হলের মধ্যে ঢুকেছে? তার স্ত্রীকে পরীক্ষার কেন্দ্রে দিয়ে সে চলে যাবে, এটাই তো তার কর্তব্য। হলে ঢোকার তার কোনো অধিকার নেই, পারমিশন থাকার কথা নয় কোনো অভিভাবকের হলে ঢোকার, কোনোভাবেই না। তাহলে সে ঢুকলো কিভাবে? পরীক্ষার্থীর আরেক পরীক্ষার্থীর কলার ধরলো কিভাবে? আর মাস্তানি করার জায়গা কি পরীক্ষার হল? মাস্তানি করার জায়গা তো রাস্তায় মাস্তানি করবেন, ওখানে কেন? এই যে ঘটনাগুলো ঘটছে, আরেকজন ওই যে হবিগঞ্জে যার বিখ্যাত, বাংলাদেশের বিখ্যাত সুপারস্টার জুলাই যোদ্ধা, তিনি যিনি পুলিশকে পুড়িয়েছেন, থানা জ্বালিয়ে দিয়েছেন, এই বীরত্বপূর্ণ ডায়লগগুলো দিয়েছিলেন, এবং তিনি নিজের জীবন বাঁচাতে ওই পুলিশের কাছে গিয়ে ওই থানাতেই আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। আজকে অভিযোগ করেছেন তিনি, ছাত্র দল তাকে মেরেছে। ছাত্র দল বলছে এটা তার সাজানো নাটক। তার ওই লাইভ ভিডিও দেখে আমারও মনে হয়েছে এটা সাজানো নাটক, কারণ তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। আর মার খেলে তার যে শরীরের ওজন, সেই ওজনে তার নিজে মোটরসাইকেলে চড়ে লাইভ করতে করতে হাসপাতালে যাবে, এটা কল্পনাও করা যায় না। দর্শক, এ ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম। এই বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপরে গর্দিশ নেমে এসছে। সারা দেশে 3টা ঘটনা ঘটে আছে, জানেন আপনারা। একটা হচ্ছে সেই মাহাদি, হবিগঞ্জের সেই কুখ্যাত স্বঘোষিত পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদি। সেই মাহাদির পেছনে একদম আঠার মতো লেগেছিল ছাত্রদল। প্রথম দিনের মিশন ফেল করেছে, প্রথম দিন মৌকা মতো ধরতে পারেনি। মাহাদি হুদৌড় দিয়ে থানায় গিয়ে আত্মরক্ষা করতে পারলেও দ্বিতীয় দিন হবিগঞ্জের ডিসি অফিসে তারে আচ্ছা মতো ধুলাই দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। এবং আরেকটি ঘটনা ঘটেছে নেত্রকোনায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়ককে নেন্টু করে তাকে দিয়ে নাকে খত দেওয়ায় জয় বাংলা বলিয়েছে ছাত্র লীগের লোকজন। আবার ফরিদপুরের ভাঙ্গাতে এক সমন্বয়কের বিরুদ্ধে বিশাল মিছিল টিছিল হয়েছে। সারা দেশে বলতে পারেন এদের বিরুদ্ধে একটা রীতিমতো, যেটা আমরা বলেছি ইউনূস আমলে, যে ইউনূস আমল গেলে পরে এসব সমন্বয়কটা কোথায় খুঁজে পাওয়া যাবে। এবং আগামী আগস্টে, এই যে আর 2 মাস পরে আগস্ট, 5ই আগস্টে নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করবে। এই যোদ্ধা দাবি করাটা মানুষ বের করে দিবে। তো এর পার্ট হিসাবে মাহাদির ঘটনাটা আমরা প্রথম আলোচনায় নিয়ে আসতে চাই। মাহাদিকে এবার সাইজ করার মধ্যে দিয়ে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, যে ধরেন মুক্তিযুদ্ধেও রাজাকারদের মুক্তিযোদ্ধারা হত্যা করেছে, কিন্তু এবার খুঁচিয়ে খুঁচিয়ে নিরীহ রাজাকারদের, অনেক রাজাকারকে মুক্তিযোদ্ধারা ক্ষমাও করে দিয়েছে, যে হয়তো শান্তি কমিটিতে ছিল কিন্তু কোনো অন্যায় অত্যাচার নিপীড়নের মধ্যে যায় নাই, তাকে মুক্তিযোদ্ধারা মাফ করে দিয়েছে। কিন্তু যাদেরকে শাস্তির আওতায় আনছে তাদেরকে, এই যে হবিগঞ্জের বানিয়াচং থানার পুলিশের ইন্সপেক্টর, তাকে এই যে মাহাদি যেরকম দম্ভ করে বলেছে যে আমরা এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি, বানিয়াচং থানা জ্বালিয়ে দিয়েছি, এইরকম নির্মম ভাবে পুলিশ নিরীহ পুলিশকে বা নিরীহ মানুষকে মুক্তিযোদ্ধারা খুঁচিয়ে খুঁচিয়ে আগুনে পুড়িয়ে মারেনি, বরঞ্চ দেশের নিরীহ মানুষদেরকে পাকিস্তানিরা আগুনে পুড়িয়ে মেরেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। যেই স্টাইলটা
এই তথাকথিত জুলাই যোদ্ধারা তারা 24-এর জুলাই আগস্টে তারা এটা বলবৎ রেখেছিল। এবং মাহাদির সবচেয়ে বড় অপরাধ হলো সে তো স্বঘোষিত হত্যাকারী, এটা যে সে নিজে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে ঘোষণা করেছে যে হ্যাঁ আমি পুলিশ হত্যা করেছি, এটা হচ্ছে তার জন্য সবচেয়ে বড় ডেঞ্জারাস অপরাধ ছিল। আপনারা, আমি খবরের নজর দেওয়ার আগে দেখেন, এই যে ডিসি অফিসে ধুলাইটা খেয়েছে, চান্দিমান্দি ফাটায় দিয়েছে ছাত্রদল, মোটামুটি যা দেখা যাচ্ছে এবং ভিডিওতে যা শোনা যাচ্ছে। লাইভ থেকে ডিসি অফিসে যাও না, আমরা ডিসির দ্বারা আগে যাই, ডিসি রুম, এটা তো ডিসির এরিয়া। এখান থেকে এই যখন ডলা খাওয়ার পরে তার সাথে আরো 2-4 জন ছিল, এরা কাছাকাছি বোধহয় 2 মিনিটের দূরত্বে সম্ভবত ওখানে হসপিটাল, সে হসপিটালে নিয়ে গেছে এবং এই হসপিটালে নিয়ে গিয়ে তারাই নিজেরা দাবি করছে যে ছাত্রদল তাদেরকে ধুলাই দিয়েছে। কিছুক্ষণ আগে, সর্বোচ্চ 2 মিনিট আগেই তার উপর হামলা করা হয় এবং ছাত্র দলের কিছু নেতারা তার উপর হামলা তো করে। এই যখন অবস্থা, তখন যেটা জানা গেল যে আগের দিন যে ধাওয়া করেছিল সেই ধাওয়ার ফুটেজ কোথাও পাওয়া যাচ্ছে না। পুলিশও বলেছে এরকম ধাওয়ার কোনো দৃষ্টান্ত তারা দেখে নেই। আবার ছাত্রদল অস্বীকার করেছে তারা এমন কিছু করে নাই, মাহাদি নাকি তার নিজের মিডিয়া কাভারেজের জন্য সেই সব ছড়িয়েছে। তো মাহাদির দিক থেকে দাবি হলো যে ডিসি অফিসের একটা সিসি ক্যামেরায় তাকে যে ছাত্রদল আগের দিন ধাওয়া করেছে এইটার নাকি ফুটেজ আছে এবং সেই ফুটেজের জন্য সে তথ্য অধিকার আইনে ডিসি অফিসে একটা অ্যাপ্লিকেশন নিয়ে যায় এবং সেখানেই মাহাদিকে মৌকা মতো পেয়ে যায় হচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা। খবরটা এরকম যে থানায় রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেলেন সেই সমন্বয়ক মাহাদি। হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসানকে ডিসি অফিসের ভেতরে মারধরের ঘটনা ঘটেছে। এবার অভিযোগ করা হয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা তার উপর হামলা করেছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে বলতে শোনা যায় ডিসি অফিসের ভেতরে ছাত্রদলের হামলার শিকার হয়েছেন তিনি। এর আগে গতকাল ছাত্রদলের কর্মীরা হামলা চালাতে আসছেন অভিযোগ করে মাহাদি বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভ করেন। এ সময় দেখা যায় তিনি আতঙ্কে কাঁপছেন। প্রাণ বাঁচাতে আরেকজনকে সঙ্গে নিয়ে রিকশায় করে ছুটছেন হবিগঞ্জ সদর থানার দিকে। লাইভের শেষ দিকে তিনি থানা কম্পাউন্ডের ভেতরে ঢুকে পুলিশের কাছে সাহায্যের আর্তি জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও সংগঠনটির হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহাদি হাসান লাইভে দাবি করেন ছাত্রদলের কর্মীরা তার উপর হামলা চালানোর উদ্দেশ্যে ধাওয়া করেছেন। এই ঘটনায় তিনি সদর থানায় আশ্রয় নিয়েছেন। ফেসবুক লাইভে মাহাদি বলেন, ছাত্রদল আমার উপর সামনে এসে অ্যাটাক করতে আসতেছে, আমার কি পার্সোনাল কোনো মতামত দেওয়ার অধিকার নাই? ছাত্রদলের লোকজন আমার পেছনে ধাওয়া দিচ্ছে, আমার কি পার্সোনাল অধিকার নেই? লাইভের শেষ দিকে তিনি বলেন, আমি এখন থানাতে আছি, ডিউটি অফিসার সাহেবের রুমে আছি, আমার একটা পরীক্ষা ছিল, ড্রাইভিং পরীক্ষা। আমি আগেই জানিয়েছিলাম এখানে আমার একটি নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ আছে, তারপর পরীক্ষার জন্য এসেছিলাম, আসার সময় রিকশায় ছিলাম, তখন পেছন থেকে আমাকে হামলা করার জন্য ধাওয়া দেওয়া হয়। মাহাদি হাসানের দাবি, তিনি আগেই বিষয়টি সংশ্লিষ্টদের অবগত করেছিলেন, পরীক্ষা দিতে পারবেন বলে সংশ্লিষ্টরা তাকে আশ্বস্ত করেছিল, মানে ছাত্রদলকে জানিয়েছিল, ছাত্রদল আশ্বস্ত করেছিল আসো বাপু তোমারে পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিতে। তবে ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি বদলে যায়। এবছরের শুরুতে এক যুবককে গ্রেফতার করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশ 2 জানুয়ারি। এরপর 2 জানুয়ারি তাকে ছাড়াতে থানায় যান মাহাদি হাসানের নেতৃত্বে একদল শিক্ষার্থী। এক পর্যায়ে ওসির কক্ষে ঢুকে পড়েন মাহাদি হাসান। তাকে দম্ভ নিয়ে বলতে শোনা যায়, আমরা জুলাই আন্দোলনকারীরা সরকারকে ক্ষমতায় বসিয়েছি, আপনি প্রশাসনের লোক হয়ে আমাদের ছেলেকে গ্রেফতার করেছেন। হবিগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন হয়েছিল, এখানে 10 জন নিহত হয়েছেন। বানিয়াচং থানা আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরা আগুনে জ্বালিয়ে দিয়েছিলাম, আমাদের এতগুলো ছেলে কি এমনি এমনি ভেসে এসছে? বিষয়টি নিয়ে প্রচন্ড সমালোচনা তৈরি হলে 3 জানুয়ারি মাহাদিকে গ্রেফতার করে পুলিশ। তবে সমর্থকদের বিক্ষোভের প্রেক্ষাপটে 4 জানুয়ারি তাকে জামিনে মুক্তি দেন। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের দিনে একদল বিক্ষোভকারী বানিয়াচং থানায় আক্রমণ চালিয়ে অস্ত্র লুট ও অগ্নিসংযোগ করে। যাই হোক, সেই ভয়ঙ্কর ঘটনা নিয়ে বিবিসি এবং প্রথম আলোতে নিউজ ছাপা হয়েছিল যে থানায় প্রায় 56 জন পুলিশকে জিম্মি করা হয় এবং এক পর্যায়ে মধ্যরাতে দাবি করা হয় যে এসআই সন্তোষকে তাদের হাতে তুলে দিতে হবে। সেনাবাহিনী যাওয়ার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছিল না। নির্মমভাবে
সবার চোখের সামনে এসআই সন্তোষকে এই দুষ্কৃতকারী হত্যাকারীদের হাতে তুলে দেওয়া হয়, তুলে দিতে বাধ্য হয় আইন শৃঙ্খলা বাহিনী, এবং তাকে পিটিয়ে পুড়িয়ে পরের দিন গাছে ঝুলিয়ে রাখা হয়। আমার প্রশ্ন হলো, এই যে তার দম্ভ, এসআই সন্তোষকে জ্বালিয়েছে, হবিগঞ্জ থানা জ্বালিয়েছে, ইউনূস পরিবর্তনের পর পর কোথায় গেল সেই দম্ভ? যেই থানা পুড়িয়েছে, যে থানায় গিয়ে ওসিকে হুমকি দেয়, সেই থানায় গিয়ে যান বাঁচানোর জন্য আশ্রয় নিতে হয়। দেখেন, আমি বরাবরই বলি, এখনো বলি, মাহাদিকে ছাত্রদল পিটাবে, মারবে, কিলাবে, এইটা বাংলাদেশের ট্রেডিশন, বাট আমাদের এটা কাম্য না। আমরা মনে করি না যে এটা হওয়া উচিত, এটা হওয়া বাঞ্ছনীয়। কিন্তু এদের যে পাপ, এই পাপের শাস্তি কি? এই পাপের শাস্তি তো বিএনপি তো তাদেরকে ইন্ডেমনিটি দিয়ে দিয়েছে। সেই পাপের শাস্তি আমরা এও মনে করি না যে আওয়ামী লীগ ছাত্রলীগ যদি সুদিন ফিরে আসে তারাও অ্যাটাক করুক, এসআই সন্তোষকে যা করা হয়েছে মাহাদির মতো ছেলেদেরকে সেটা করা হোক। আইনের মধ্যে দিয়ে টুডে অর টুমোরো এদের কি বিচারের মুখোমুখি হতে হবে না? এরা কি পার পেয়ে যাবে? মাহাদি তো নিজে আপ্রাণ চেষ্টা করছে দেশের বাইরে চলে যাওয়ার জন্য, তারা পালিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। যে এই ভাবনায় সুখে তারা ছিল যে ইউনূস আমল বোধহয় আজীবনের জন্য এসছে, এই দেশ থেকে বোধহয় আওয়ামী লীগ নাই হয়ে গেছে, আর কোনোদিন ফিরবে না। কিন্তু এখন তাদের কলিজা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। আমি সবগুলো নিউজের এবং সবগুলো ভিডিওর কমেন্ট পড়ার চেষ্টা করছি। সেই কমেন্টে শুধু হাস্য রস আর ব্যঙ্গ। কেউ কেউ বলছে ছাত্রদলকে, ভাই তোমাদের দিকে রিকোয়েস্ট, আমাদের জন্য কিছু রাইখো, ছাত্রলীগের জন্য কিছু রাইখো। মানে ছাত্রলীগেরও এই টাইপের প্ল্যান আছে। ফলে এই মাহাদিদের ভবিষ্যৎ কি, এটা নিয়ে নিশ্চয়ই তাদের পরিবার এবং তার পিতাও প্রকাশ্যে এসেছিলেন এর মধ্যে, তাদের নিশ্চয়ই দুশ্চিন্তার শেষ থাকবে না।